আসসালামু আলাইকুম। খেলা জমে গেল, একদম জমে ক্ষীর হয়ে গেছে, একদম ক্ষীর। আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে, তাই না? একা একা তো আর খেলা যায় না। এখন ক্লিয়ার আমাদের কাছে, বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে। একটা দলের নাম ইসলামিক ঐক্য জোট, আরেকটা দলের নাম বিএনপি ঐক্য জোট। হ্যাঁ, বিএনপির সাথে অনেক দল আছে ভাই, দলের তো অভাব নাই বাংলাদেশে। আমার মনে হয় শখানিক দল আছে। ওই যে এক সাংবাদিক ভাইরে দেখলাম, দলের অফিস খুঁজতে খুঁজতে বেডরুমে যায় অফিস পাইছে। আর ওই দলের যে প্রধান, ও আবার ওই বাড়ির সামনে একটা হোটেলে বাকিতে ভাত খায়, ওই হোটেলে বসেই ইন্টারভিউ দিছে। এই হলো বাংলাদেশের দলের অবস্থা। এগুলো হলো সব বাদাইমা দল, জানেন? বাদাইমা দল। একটা অফিস নেয়, 6টা চায়ের কাপ কিনে আর 2টা পানির গ্লাস কিনে, একটা পিয়ন রাখে, মাসে 5,000 6,000 টাকা ধরায় দেয়, তাও দেখা গেল যে 3 মাসের বেতন পায় না। এই হলো অফিসের অবস্থা। এই দলগুলোর কারণ কি জানেন? আমরা তো বুঝি এগুলো কোনো দল না, কিন্তু যে বিদেশিরা যখন খবর প্রচার করে মানে বিদেশিরা যখন বলে যে ওই দলের সাথে এতগুলা দল আছে, মানে ওরা হলো 40 জন মিলে একটা দল, এরা 30 জন মিলে একটা দল, এরা 15 জন মিলে একটা দল। আর ওই 40টা শোনা যায় তো ভাই, বিদেশিরা মনে করে আরে বাপরে বাপ, বাংলাদেশের 40টা দলের পিছনে। আসলে ওই দলের মধ্যে তো ওই যে 6টা চায়ের কাপ কিনছে, এটাই ইনভেস্ট, আর 2টা গ্লাস, ওরকম দলও তো আছে। কিন্তু বিদেশিরা মনে করতেছে 40টা দলের পিছনে, আরে বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। ফাও রাজনীতি, বুঝছেন? এই ধোকামি রাজনীতি চলে আসতেছে এই দেশে বারবার। ফাও রাজনীতি আর কি, বুঝছেন? ধোকামি রাজনীতি। যাই হোক, একটা গল্প দিয়ে আজকের মূল কথা শুরু করি। অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন, উনি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে কিছু একটা লিখছিলেন। হঠাৎ পিছন থেকে শীষের আওয়াজ আসে। ঘুরে জিজ্ঞেস করে, কে শীষ দিল রে? কেউ কোনো উত্তর দেয় না, সবাই চুপ। আবার কিছু লিখতে গেলেন, আবার শীষ। আবার ঘুরে জিজ্ঞেস করলো, কে শীষ দিচ্ছিস? দাঁড়াও। কেউ দাঁড়ায়ও না, কেউ কোনো কথাও বলে না। আবার লিখতে গেছে, তৃতীয়বার যখন শীষটা আসলো, উনি চকটা টেবিলের উপরে রেখে বলল যে আজকে কোনো ক্লাস নেব না। কিন্তু এখনো ক্লাস শেষ হওয়ার জন্য বাকি 21 মিনিট। 21 মিনিট তোমাদের সঙ্গে একটা গল্প বলবো আমি। আমার একদিন খুব মন খারাপ ছিল, অধ্যাপক বলতেছে খুব মন খারাপ। তো আমি নিজেই গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম রাত্রে, তখন মাঝরাত। গাড়ি চালাচ্ছি, কোথায় যাব নিজেও জানি না, যেহেতু আমার মন খারাপ। হঠাৎ দেখি এক বৃদ্ধা মা রাস্তায় ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা তার কাছে নিয়ে জিজ্ঞেস করলাম যে, মা, আপনার কোনো সাহায্য লাগবে? উনি খুশি হলেন, গাড়িতে উঠলেন এবং ওনাকে নামিয়ে দেওয়ার জন্য ওনার গন্তব্যে নিয়ে যাচ্ছি। কথা হতে হতে একটা টাইমে বুঝলাম উনি আমাকে চিনেন। আমি যে অধ্যাপক, মানে স্যার বলতেছে যে আমি যে অধ্যাপক, আমাকে উনি চিনতে পারছে। তারপর বৃদ্ধা মা বলতেছে, আমার একটা ছেলে আছে, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি চাই আপনি ওকে একটু মানুষ বানাবেন। ও আমার কথা শোনে না, খুবই দুষ্ট, আমার কোনো কথাও শোনে না, আমাকে কোনো রকম হেল্পও করে না। সারা দিন পাড়ার যত মাস্তান ছেলেরা আছে ওদের সঙ্গে ঘোরাফেরা করে, এবং আমার কানে এমন বিচারও আসছে যে মহল্লায় সে চাঁদাবাজিও করে। আমি চাই আপনি একটু ওকে মানুষ করবেন, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনারই ছাত্র। তখন অধ্যাপক জিজ্ঞাসা করে, কি নাম তার? নাম বলেন, অবশ্যই আমি চেষ্টা করব তাকে মানুষ করার। তখন বৃদ্ধা মা বলতেছে, আমি নাম বলবো না, আপনি তাকে চিনে ফেলবেন, ও সারাক্ষণ শীষ দেয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসের সবাই ঘুরে তাকাইছে ওই ছেলের দিকে, যে ছেলে এতক্ষণ শীষ দিতেছিল। ওই শীষ দেওয়া ছেলের দিকে সবাই ঘুরে তাকাইছে। অধ্যাপক এখন তার কাছে যায়, কানটা ধরে বলতেছে, তুমি কি মনে করছো আমি যে অধ্যাপনা করতে আসছি আর আমার যে ডিগ্রিগুলা, এগুলো আমি গাধার মার্কেট থেকে কিনে আনছি? তোমার কি তাই মনে হয়? হ্যাঁ ভাই ব্রাদার, আমাদের ইউনূস স্যারের ডক্টরেট ডিগ্রিগুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে? হ্যাঁ, এই যে নোবেল পাইছে, কোনো গাধা কি উনাকে নোবেল দিছে? এত সহজ ব্যাপারটা। ওই যে একজনকে বলতে শুনছিলাম, উনি নাকি আর 7-8 বছর বাঁচলেই
নোবেল পাওয়া যাইব। নোবেল পাওয়া যাবে। এই নোবেল কি ওই গাধার মার্কেট থেকে আনা? এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত 10 মাস যাবত, তখনই আমরা পিছন থেকে শীষ দিছি আর ডিস্টার্ব করছি। হ্যাঁ, আমরা ওই চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, মারামারি নিজেরা তাও নিজেরা মারামারি কইরা, খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে। অপারেশন হান্টার চলতেছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে, তারপরও কোনো কুল কিনার নাই ভাই। আজকেও জানেন পরীক্ষা হলের মধ্যে এক যুবদল নেতা টিচারের গায়ে হাত তুলছে। পরীক্ষার টাইম শেষ, তাকে আরো টাইম দিতে হবে। টাইম কেন দিল না? সে হুমকি দিছে, আমাকে চিনো আমি কে? স্যার কোনো কথা শুনে নাই, তার খাতাটা নিয়ে নিছে। খাতাটা কেন কেড়ে নিল ভাই? গায়ে হাত তুলছে। চিন্তা করছেন আপনি? হায় হায় হায়। আরেকজনের শুনলাম, ওই যে আমার দেশে দেখবেন ভয়েস রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, টেলিফোনে আরেকজনের হুমকি দিতেছে, তার মা বোনকে গালাগালি করতেছে, বলতেছে তোকে অস্ত্র মামলা ঢুকাই দেবো। আর ওই লোক ভাই খুব তারা কি দেশটা কি আপনারা কিনে নিছেন নাকি? হুমকি দিলেই হবে ভাই। উনি পাত্তাই দেয়নি, পাত্তাই দেয় না। কাল বলেছে আয় আয় আমার বাসায় দেখি কি করতে পারস। তারপরে উনি ওই ভয়েস রেকর্ডটা বিভিন্ন চ্যানেলে পাঠাই দিছে। আমার দেশে আছে, আমার দেশ পত্রিকার চ্যানেলে আছে। এই যে পিছন থেকে শীষ দিয়ে ডিস্টার্ব করা, ক্লাসটাকে নষ্ট করা, তার মানে কি এই 10 মাসে অনেক কিছু করা যাইতো যদি আমরা পিছন থেকে শীষ দিয়ে ডিস্টার্ব না করতাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। কিন্তু উনি কি ছেড়ে দেওয়ার পাত্র? উনিও এমন খেলা খেলে দিছে, খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে। আজকে চরমোনাই পীর সাহেবের এখানে তো দেখছেন কি হয়েছে, জনসমুদ্র, সব দলের লোকই আসছে ভাই, কিন্তু দাওয়াত করে নাই বিএনপিকে। হ্যাঁ, বিএনপিকে দাওয়াত করে নাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে, কিন্তু বিএনপিকে দাওয়াত করে নাই। ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে। এখানে ভাই সার্জিসও ছিল, এই যে নূরও গেছে। নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন, যত কথাই বলেন না কেন, তার তো ভুলটা সে বুঝতে পারছে, ভুল পথে চলে গেছিল। উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুইকা, উনি তো একদম ভিতরে ঢুইকা গেছিল বিএনপির ভিতর থেকে, আবার ফেরত আইসা সমস্ত গোমর ফাঁস কইরা দিছে। আজকে দেখেন উনি চরমোনাই পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে। কেন? কারণ উনি বুঝতে পারছে দেশের জন্য কিছু করতে চায়, উনার মন। তেমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরেও কিন্তু একটা চেঞ্জ আসছে। দেখেন সত্যি কথা বলতে কি জানেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত। বিএনপি তো থাকার কথা আজকে ওইখানে, কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট। হ্যাঁ, ওনারা ঘোষণা দিচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা, অথচ বিএনপি নাই, কারণ ভুল রাজনীতির কারণে। সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, ওনাদের নেতা নাই, নেতা বিদেশে। এই যে সংলাপ নিয়ে বসছে এখানে দেখেন সবাই কিন্তু একমত হইলো, বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না, আবার একমতও হয়, আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি। তার মানে ওনারা বাইরে যায় আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে, এইভাবেই তো সময় নষ্ট হইতাছে। আর শীষ দিয়া গত 8-9 মাস তো নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেটা হাতছাড়া এখন নতুন কইরা সবাই বসছে, এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে। অধ্যাপক সাহেব বুঝাই দিছে গাধার হাট থেকে ওনার ডক্টরেট ডিগ্রি গুলো আসে নাই, নোবেলও আসে নাই, ঠিক মতো খেলে দিছে ভাই। দেখেন উনি কিন্তু চুপচাপ, এই যে লন্ডন থেকে আসলেন উনি, এরপর কোনো কথাবার্তা বলে না। যা কিছু কথাবার্তা বলে শফিক সাহেব, উনার পিএস, উনি কথা বলে। শফিক সাহেব কিন্তু এখন সবচেয়ে বেশি পপুলার জানেন, এবং আমার তো মনে হয় যত উপদেষ্টা আছে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার। আরেকজন আছে ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা, হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব ভাই, একেবারে শিশু মন। কোথায় জেনে গেছে ওইখানে সিঙ্গারা না কি নিচ, সিঙ্গারা সবাই খাওয়াইতেছে, আর্মিদেরও বলতেছে আপনারাও খান, একেবারে শিশু মন। গত 54 বছর এমন স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখি নাই ভাই, দেখি নাই। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। ভাই ব্রাদার, আমরা সঠিক পথে আছি। আমি সবসময় বলতাম না যে সঠিক পথে আছি? আজকে তো দেখলেন চরমোনাই পীর সাহেবের ডাকে কত মানুষ আসছে ভাই। আপনার মৎস্য ভবন থেকে আরম্ভ করে রমনা পার্কের গেট, সরারদি পুরাটা তো ভর্তি।
মঞ্চের সামনে যত মানুষ তার চেয়ে বেশি মানুষ পিছনে ভাই। মানুষ আর মানুষ, কত লক্ষ মানুষ হবে একটু কমেন্ট করে জানেন ভাই। এখানেই শেষ না, কিন্তু আবার আসতেছে খুব সম্ভব 19শে জুলাইতে জামায়াত আসতেছে। ওনারাও দেখাই দিবে ভাই, ওনারাও দেখাই দিবে। ওইখানেও কিন্তু ইনারাও থাকবে, কিন্তু সবাই থাকবে, কারণ সবাই এক জায়গায় চলে আসছে, একটি ভোটের বাক্সে চলে আসছে। ওনাদের দাবিটা কি জানেন? কঠিন দাবি। এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে। কেউ এর বিরোধিতা কইরা কোন রকম রেহাই পাবেন না, কারণ ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা। অধ্যাপক সাহেব এমন খেলা খেলা দিছে, ক্ষমতা যে পাবলিকের হাতে, বলে না জনগণই সমস্ত ক্ষমতার মালিক, সেটাই কইরা ফেলাইছে ভাই। ভোটের অধিকার ব্যাপারটা একটু বুঝায় বলি। এই যে পিআর নিয়ে যে কথাটা বললো, যে পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে, আজকের মূল দাবি কিন্তু ছিল এটাই প্রথম দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। পিআর পদ্ধতিটা কেমন আমি মোটা মাথায় একটু বলি, আমি কম বুঝি নিজেও, তারপরে বুঝায় বলার চেষ্টা করতেছি। মনে করেন আমার গ্রামের নাম বসন্তপুর, আমার নিজের গ্রামের নাম দিয়ে বলতেছি, ওই গ্রামের নাম বসন্তপুর। এখন ধইরা নেন বসন্তপুরে 4 লক্ষ লোক আছে, 4 লক্ষ মানুষ আছে, এর মধ্যে এরা 4 লক্ষই ভোটার ধইরা নেন। এখন এখানে নির্বাচনে দাঁড়াইছে ধইরা নেন 2 জন, একজন পাইলো 2.5 লক্ষ ভোট, সে পাস, আরেকজন 1.5 লক্ষ ভোট পায়া ফেল, ঠিক আছে। এখন দেখেন ওই যে 2.5 লক্ষ ভোট পায়া যে লোকটা পাস হয়ে গেল, সেই কিন্তু তার ওই 2.5 লক্ষ মানুষ নিয়ে চিন্তা ভাবনা করবে আগামী 5 বছর। যে 1.5 লক্ষ লোক তাকে ভোট দেয় নাই, তাদেরকে নজরে রাখবে, তাদের কোনো উপকার করবে না, বরঞ্চ ট্যাচে ফালাইয়া, মামলায় ফালাইয়া নাস্তা নাবুদ করবে, প্রতিশোধ নিবে, কেন আমারে ভোট দেস নাই। তার মানে কি ওই 1.5 লক্ষ মানুষের কোনো ভোটের দাম নাই, কোনো মূল্য নাই। এই 1.5 লক্ষ ভোটার যারা ফেল করছে, তাদের নেতা ফেল করছে, এদের কোনো মূল্য নাই, এদের মূল্য দিতে হবে। সিস্টেমটা এই দিকে নিয়ে যাচ্ছে। তার মানে কেমন জানেন? পিআর সিস্টেমটা, এই যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই, কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি। এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না যে ভাই আমার 50% ভোট আছে, আওয়ামী লীগ তো দাবি করে তার 60% ভোট আছে, কেউ দাবি করতেছে 65% ভোট আছে। আচ্ছা ধইরা নিলাম আপনার 60% ভোট, ওকে, আর 40% যে ভোটার, এরা কি দেশের মানুষ না? এদের ভোটের কোনো মূল্য নাই ভাই। এই যে 40% ভোটার যে ভোট দিল, তাদের নেতা বাছাই করলো, এদের কোনো দাম নাই, কোনো দাম থাকে না ভাই। কারণ কি জানেন? ওখানে একটা গুন্ডামি সিস্টেম চালু হয়। হ্যাঁ, যে জিতে সে কিন্তু আবার ওই যে গুন্ডা পালে, গুন্ডা দিয়ে এদেরকে সাইজ করতে থাকে সারা বছর। যার ফলে হয় কি জানেন? ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই 40% ঝাঁপায়া পড়ে, যেটাকে মব জাস্টিস বলা হয়। ওই ঝাঁপায়া পড়ে, প্রতিশোধ নেয়, যে তুই আমারে গত 5 বছর খুব জ্বালাইছ, কোনো দাম দেস নাই, ঘরে থাকতে দেস নাই, দোকানদারি করতে দেস নাই, মা বাবার লগে দেখা করতে দেস নাই, আজকে কই যাবি? ওই যে ঝাঁপায়া পড়ে, ওইটাই মব জাস্টিস। এটা বন্ধ করার জন্য সিস্টেমটা কি? এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায়, এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডের। এই সিস্টেমটা কি ভাই? যে আপনি 60% ভোট পাইছেন, ওকে, আপনি 60% এমপি দেন সংসদে। আমি 40% পাইছি, তাহলে আমি 40% দিব। আপনি 60% দেন 60 জন, আমি 40% সব দল মিলা আমি দিব 40 জন, এ হয়ে গেল 100 জন। এই সিস্টেমটাই চালু করতে চায়। এই সিস্টেমটা চালু হলেই তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয়। আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে, ওই হেরে যাওয়া পার্টিরও কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে। তাতে কি হয় জানেন? ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না, মফস্বলে মারামারি কাটাকাটি দলে দলে, ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে, যা কিছু বলার সংসদে বলবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম, এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই, কিন্তু একটি দল চায় না। কেন চায় না সেটা জবাবদিহি করতে হবে। না চায় কোনো উপায় নাই। কোন দিকে যাবেন? কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে। তাহলে উনাদের চাওয়াটা কি? আজকে দেখেন নাই কত লোকের সমাবেশ, জনসমুদ্র ছিল তো। আবার 19 তারিখে জামায়াত ইসলাম যখন দেখবেন, তখন দেখবেন আরেকটা জনসমুদ্র। তখন বুঝে নিয়েন আপনারা যে আপনারা যা চাইবেন তাই দিয়ে দিবে সরকার।
এই সুযোগ নাই সরকারের হাতে। সরকার সবাই আশায় পূরণ করতে হবে। দাবি, সবচেয়ে বড় দাবি যেটা আজকে উঠছে, বিচার। বিচার চালু হইতে হবে। বিচার একটা জায়গায় পৌঁছানোর পর নির্বাচন, সংস্কারের পর নির্বাচন, পিআর সিস্টেম চালু হওয়ার পর নির্বাচন, স্থানীয় নির্বাচন আগে অবশ্যই হইতে হবে। স্থানীয় নির্বাচন না হইলে কি হয় ভাই জানেন? মনে করেন যে 300 এমপি যায়, আয় হায় 300 এমপি, চিন্তা করেন 300 এমপি পালায় গেছে, কাউরে পাইছেন? তার মানে কি এই 300 এমপি তো ওই সংবিধানের মাধ্যমেই আসছে। শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংবিধান মাইনেই তো স্বৈরা শাসক হয়েছে। ওই সংবিধান বদলাইতে হবে না? ওই সংবিধান ওই সুযোগ আছে ভাই। ওই সুযোগ কত বড় সুযোগ আপনি দেখেন। আজ পর্যন্ত রাষ্ট্রপতিকে সরাইতে পারছেন কোনোভাবে? পারেন নাই। কারণ ওই সংবিধানের কারণে। ওই সংবিধানটা এমন ভাবে তৈরি, ওই সংবিধান মাইনা যদি আপনি চলেন, আপনি অটোমেটিক একটা স্বৈরা শাসক হয়ে যাবেন, আপনি অটোমেটিক হিটলার হয়ে যাবেন। ওই সংবিধান চেঞ্জ করতে হবে না। সব পরিবর্তন হওয়ার পরই কিন্তু নির্বাচন আসবে। আপনারা যারা এতদিন মনে করছেন যে আমরাই সবচেয়ে বড় দল, আমাদের দাবি আগে মানতে হবে, আমরা যা বলবো তাই শুনতে হবে, এখন ইসলামিক মাইন্ডের সবাই এক জায়গায় এসা, ওরাও তো একটা বড় দল, ওদের কথাও তো শুনতে হবে। কার কথা শুনবে? শুনতে হবে জনগণের কথা। আমরা যেটা চাইবো সেটাই করতে হবে। সবাই আমরা কি ভাবতাম 5ই আগস্টের সঙ্গে সঙ্গে আমরা সবাই কল্পনায় ধরে নিছি না তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় চলে আসতেছে। হ্যাঁ, ওদেরই তো চেয়ারে বসার কথা। আজকে দেখেন কার চেয়ারে কে বসতে যাচ্ছে। আসলে এখনো ঠিক না কে বসবে, কিন্তু আমরা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বুঝা ফেলবো ওই খালি চেয়ারে, ওই সিংহাসনে কে বসবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।